রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। ভয় এক এক করে পদধ্বনি এগিয়ে আসছিল মুফতির দিকে। মুফতি করবেটা কি ভেবে কুল পাচ্ছিল না, শ্বাস নিতে পারছিল না। বুক থেকে কলিজাটা বের হয়ে আসার মতো উপক্রম। না, বুক থেকে না, কলিজাটা বের হয়ে মুখ দিয়ে, এরকম অবস্থা। কাঁপছিল, মুখ দিয়ে শব্দ করতে পারছিল না। ওনার দুজন সাথীকে টেনে নিয়ে গেছে আগেই। মুফতি ভয়ে কাপড় নষ্ট করে ফেলে। মুফতি খুব চেষ্টা করছে শ্বাস নিতে, কিন্তু কেন যেন অক্সিজেন নেই। দরজাটার সামনে দেখতে পায় দাঁড়িয়ে আছে সেই এন্টিটি। রাগ, চরম রাগ। হয়তো মুফতির ঘাড় ভেঙে খান খান করে দিবে এখনই। এক এক কদমের শব্দের ধাক্কা মুফতির শরীরে এসে পড়ছিল ধুম ধুম করে। এক এক কদমের শব্দ, সেই সাথে কেঁপে ওঠে মুফতি। সর্দার ওর গলাটা চেপে ধরে উঁচু করে ফেলে, ফ্লোর থেকে তুলে। জ্ঞান হারাবার আগে সেই এন্টিটি মুফতিকে কাছে টেনে বলেছিল, এই খবরটা পৌঁছে দিস ওবায়দুল্লাহকে। এখানে এই জায়গায় পুঁতে ফেলবো আমি। বলে দিস কোনো শক্তি ঠেকাতে পারবে না, সবাইকে হিসাব দিতে হবে। হার একো মত মিলেগি। মত, এতটুকুই মনে ছিল মানসিক ভারসাম্য হারানোর আগে মুফতির। মুফতি আমার পূর্ব পরিচিত, কোরআনে হাফেজ, মাদ্রাসায় পড়াতো। পরিবারে ছিল মা, বোন, স্ত্রী আর 1 মাসের বাচ্চা। আমার সাথে ওর প্রচুর কথা হতো, সব সময় জ্বালাতো। এটা একটা শিখান, ওইটা একটু শিখান। ওর এক নানার সাথে জিন ছিল, সেই জিন শুধু খবর দিতে পারত মাত্র। তো সেই নানার সাথে ও সহযোগী হিসেবে কাজ করত, আর আমার কাছ থেকে টুকটুক কিছু শিখেছিল, আর সেগুলো সে প্র্যাকটিস করত, কিন্তু কাজ হতো না। আর আমাকে পরে পরে খোঁচাতো যে কি কাজ দিলেন, শিখে তো ফায়দা পেলাম না। আমিও পাত্তা দিতাম না। একদিনও নানার কাছে একজন লোক আসে একটা বাড়ির সমস্যা নিয়ে। বাড়িটা বিশাল 1 একর জায়গার উপর ছিল। সেই জমিতে বাড়ির সমস্যা নিয়ে, এবং বাড়ির পাশাপাশি যে বাড়ির যিনি মালিক ছিলেন তিনি, তাদের একটা ফ্যাক্টরি ছিল। সেই বাড়ির 5 জন লোক পাগল হয়ে গেছে, আর ফ্যাক্টরি বন্ধ। বাড়িতে হলো সমস্যা জিনের আছর আছে। তাই ওর নানা তার সেই জিনকে সেদিন রাতে আনেন। সেই জিন তাদের সাবধান করে বলে যে ওই জমিতে পা দেয়াই যাবে না। শত শত জিনের রাস্তা গাড়া সেখানে, আর বাড়ির উপর কালো ছায়া, কোনো মতেই পা দেওয়া যাবে না। ওই জিন কেবল ইনফরমেশন দিতে পারত, এর চেয়ে বেশি কিছু পারত না। ওর নানা রাজিই ছিল না, কিন্তু মুফতি চেয়েছিল কাজ করতে, কারণ টাকার কথা ছিল অনেক। মুফতির নানা ওকে সাবধান করে, এমনকি ওর মাকেও বলে। ওর মা ওর নানাকে উত্তর দেয়, ভাইবেন না, আপনারে ছাড়া ও তো কিছু করতেও পারবেন না। এখন মাথায় ঝোঁক উঠেছে, কাল দেখবেন নাই, কিন্তু মুফতির মাথায় ঝোঁক তো ছিলই। মুফতি বিভিন্ন তাবিজের কিতাব দেখে শেখার চেষ্টা করছিল, যেই কিতাবগুলো আমার কাছে নিরর্থক লাগে। একদিন মুফতি আমাকে কথায় কথায় জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাই, ধরেন আপনি একটা বাসায় গেলেন, অনেকগুলা জিন আছে, ওদের সাথে কথা বলেন কিভাবে? আমি বলি, ভাই আমি জানি না কিভাবে কি হয়, আমি ওদের দেখতে পাই মাঝে মাঝে, আমি তখন কথা বলি। ওরা উত্তর দিলে দিল, না দিলে নাই। ও আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মনে করেন এমন এক জায়গা অনেক অনেক জিন আছে, তখন কিভাবে সেফ থাকা যায়? আমি বলি, তুমি সাহস রাখবে, সাহসটাই আসল। বুক ধরফরানি কমিয়ে আনতে হবে, নিজের উপর কন্ট্রোল নিতে হবে, আর সাহস দেখিয়ে কাজ করে যেতে হবে। যদি কেউ মারতে আসে, পরা পানি বা জমজমের পানির ছিটা মারবে। যদি পারো, জমজমের পানির চারপাশে ছিটিয়ে দাও, এতে পানি শুকানোর আগ পর্যন্ত ওরা সেই পানি ছিটানো এলাকায় আসবে না। ও আমাকে বলে যে ওই যে একবার মোমের গায়ে যে কি জানি করে আগুন জ্বালিয়েছিলেন, যাতে আয়নায় তাকে খারাপ জিনিস দেখা যায়, সেটা করলে কি মনে করেন আমি আয়নার দিকে তাকিয়ে বাকি কাজ করলে কি হবে? শ্রোতারা, এখানে মুফতি আমাকে
সাকিবের ঘটনায় আমি আয়নার একটা কাজ করেছিলাম, সেই কাজটার কথাই বলছিল। আমি তখন বলি, না, এটা কাজে আসবে না, বরং ধ্যান অন্যদিকে যাবে, মুসিবত হতে পারে। সেদিন আরো কিছু কথা বলেও চলে গেছিল। আমি তো জানতাম না মুফতি কেন এসব কথা জিজ্ঞেস করছিল। মুফতি এই কাজগুলো করবে তাই জেনে নিচ্ছিল। মুফতির পূর্ব অভিজ্ঞতা ওর নানার সাথে যা যা করেছে তা নিয়ে সীমাবদ্ধ ছিল। ওর কিন্তু কোনো ধারণা ছিল না একা কাজ করতে গেলে সাহসের দরকার, সেই সাথে উত্তম জ্ঞান। এর কোনোটাই মুফতির ছিল না। মুফতির মাথায় ছিল কাজটা করে দিতে পারলে সে আমার মতো অনেক কাজ পরে করতে পারবে, বা সে নিজেই একা পারার মতো যোগ্যতা সে পেয়ে যাবে। সাথে ছিল টাকার হিসাবও। ও আগে ভাগেই ভেবে নিয়েছিল কাজটা করে সে টাকা পাবে, আর তা দিয়ে সে ছোট্ট একটা জমিও কিনবে তাদের গ্রামে। আমার কাছে এগুলো তখন অজানা ছিল। মুফতি আমার থেকে শোনা কয়েকটা পদ্ধতি আর বিভিন্ন নামধারী কিতাব থেকে কিছু পদ্ধতি মিলিয়ে জগা খিচুড়ি করে কিছু কাজ করার চিন্তা করে। ওদের ধারণা ছিল বাড়ি বন্ধ করতে পারলেই সব সমাধান হয়ে যায়, কিন্তু আমি নিজে দেখেছি বাড়ি বন্ধ টন্ধ বলতে কিছুই কাজ করে না। আমি জাহিদ বলতে চাই, অযথা আমার কথা নিয়ে প্রশ্ন না তুলে প্র্যাকটিক্যালি ভেবে দেখুন আমার কথাটা যৌক্তিক কিনা। মুফতি সেই ভুলটাই করতে যাচ্ছিল। এদিকে যেদিন মুফতি যাবে ওই বাড়ির এলাকায়, তার আগের দিন রাতে ওর সেই নানাকে ঘুম থেকে ডেকে তুলে সেই জিন, আর সেই বলে, তোমার ওই নাতি তো কুমির ভরা খালে নামতে যাচ্ছে, ঠেকাও, নাহলে সুস্থ অবস্থায় যাবে, ফিরবে অন্য অবস্থায়। সেদিন ভোরে ওর সেই নানা মুফতির মাকে বলে যে ছেলেকে যাতে বের হতে না দেয়। মুফতির মাও বের হতে দেয়নি ছেলেকে, কিন্তু মুফতি তার মাকে বুঝায়, এমনকি এটাও বলে তাদের লাভ, আর সেও একা একা কাজ পারে এটারও প্রমাণ হোক। পরে ছেলের কথায় মা রাজি হয়ে যায়। মুফতি তার দুই বন্ধুকে নিয়ে রওনা দেয় সেই বাড়ির এলাকার দিকে। বাড়ির মালিক এখানে থাকতো না সমস্যার কারণে। কেয়ারটেকার দিয়েই চেষ্টা চালানো হচ্ছে বাড়ি উদ্ধার করার জন্য। কেয়ারটেকার বলেছিল যে এনাদের ব্যবসা নষ্ট করার জন্যই চালান করে পাঠানো হয়েছে জিনগুলো। হুজুররা এসে কাজ করে, কিন্তু তাও ফ্যাক্টরি চালু করতে পারে না। এসব কথাবার্তাই বলছিল মুফতি যেহেতু বাড়ি বন্ধ করবে, তাই ওই কেয়ারটেকারকে বলে 2-3 জন লোককে ব্যবস্থা করে দিতে হবে যারা শাবল দিয়ে মাটি খুঁড়বে বন্ধ করা জিনিসপত্র রাখার জন্য। মুফতি জানতো না কিসের মধ্যে সে পা দিতে যাচ্ছে, মুফতি জানতো না কিসের মুখোমুখি সে হতে যাচ্ছে। সেই সাথে মালিককে খুশি রাখতে কেয়ারটেকার লোকটার মতো কিছু মানুষ মিথ্যার ঝুলি থেকে মিথ্যা কথা বের করতেই থাকে। দেখবেন রাস্তায় পথে ঘাটে চলতে গেলে এমন কিছু মানুষ আছে যারা পচা সবজিকেও তাজা বলবে, পচা মাছের কান দেখিয়ে বলবে তা মাছ তাজা। মালিকের শেখানো মিথ্যা কথা কিন্তু কর্মচারী বলবে, কারণ সেটা মালিকের শেখানো কথা। সত্য বলতে যে চাকরি থাকবে না। পাপ কিন্তু এভাবেই রাউন্ড দিয়ে দিয়ে ঘুরছে। আমি জাহিদ বলছি, এই কেয়ারটেকার যদি মুফতিকে সত্যটা না বলে ঝুঁকির মধ্যে ফেলে দেয় যে পাপ করেছে, এর সাজা তো সে তখনও পায়নি। পরে ঠিকই পেয়েছে। মুফতি অগোচরে ছিল সত্য থেকে, হিংস্রতা থেকে। মুফতি ভেবে নিয়েছিল আসলে এমন কিছু হবেই না। মুফতি আগে বাড়ির দিকে যায়। বাড়ির চারপাশে সে প্রথমে তাবিজ পুঁতবে। প্রথম তাবিজ পোতার জন্য মাটি খুঁড়ছিল শাবল দিয়ে। তখন সেই বাসার দিকে আর চারপাশে ভালো করে নজর রাখছিল মুফতি। ও জানতো যে বাড়ি বন্ধ করতে গেলে ইট মারে, ডাকে, বাধা দেয়। প্রথমে তাবিজ পুঁতে ফেলার পর দেখলো যখন কোনো রেসপন্স নেই, তখন তার আত্মবিশ্বাস জন্মে গেছে ওর। সে ধাপে ধাপে সব তাবিজ ঘেরে ফেলল। এবার সে তার 2 সাথী আর 2-3 জন কেয়ারটেকারের ভাড়া করা লেবারদের সাথে নিয়ে সেই বাসার মূল দরজার সামনে দাঁড়িয়ে তালাটা খুলে সেদিন দরজা তালাটা খুলে ফেলে। দরজাটার এক পার্ট কেবল খুলেছে মুফতি, যেন একটা নিস্তব্ধ আলোড়ন সৃষ্টি হলো সেই 3 তলার ভবনটিতে। এদিকে লেবার ভাইরা কি মনে করে ভেতরে আর ঢুকবে না বলে মাটি খোঁড়ার জিনিসপত্র রেখে সেখান থেকে চলে যায়। মুফতির সাথে থাকা টর্চ আর ব্যাকআপ লাইট নিয়ে নিচতলায় প্রবেশ করে। সবকিছুই শান্ত, যেন কোনো সমস্যাই নাই এখানে। মুফতি 4টা মোম জ্বালায়। সেগুলোর গায়ে সে তার মতো দোয়া লিখে দেয়। সে তার সাথীদের বলে, এবার চোখ কান খোলা রাখো, এই আলোতে দেখা যাবে জিনের ছায়া। মোমের এই কাজটা সে শিখেছিল আমার কাছ থেকে, কিন্তু সে দোয়াটা পাল্টে দিয়েছিল তার মতো করে। এরপর গোল সীমানা একে 3 জনকে একসাথে বসে সূরা পড়তে লাগলো।
দুরুদ শরীফ সহ অনেক কিছু। এরপর মুফতি নিজেই বলতে লাগলো, আপনারা যারা আছেন এই বাড়িতে, আপনাদের তো বন্দি করে রাখা হয়েছে। আপনাদের মধ্য থেকে কেউ সাহায্য করে এইটুকু জানান কোথায় কি রেখেছে, আমি সেই জিনিস নষ্ট করে আপনাদের মুক্ত করতে পারবো। মুফতি বারবার বলেছিল কথাটা, কিন্তু কোনো সাড়া আসেনি। মুফতি প্রথমবার কনফিউজড হয়ে যায় এবং সে যা প্ল্যানিং করে এসেছিল তা উল্টা হচ্ছিল। সে মনে করেছে জিনের দেয়াল পিটাবে, শব্দ করে রেসপন্স জানাবে, কিন্তু তা হয়নি। তখন মুফতি তার সাথীদের নিয়ে গণ্ডির ভেতর ফ্লোর ভেঙে তাবিজ ঢোকানোর চেষ্টা করছিল। মোমের আলো, টর্চের আলোতে যেন মনে হচ্ছিল অন্ধকার ভাব। ওরা তাবিজটি মাটি চাপা দিয়ে দাঁড়ানোর সাথে সাথেই বিকট শব্দে একটা দরজা খুলে পড়ে যায় ভেতরের যে কোনো একটা জায়গা থেকে। প্রথমবার এমন কিছু ওদের সামনে হয়, ওরা চিৎকার দিয়ে ওঠে। বের হয়ে যেতে যেয়ে দেখে দরজা নাই। আরে দরজা কই? আলোর ভিতরে তারা আবিষ্কার করে নিজেদের একটা সিলগালা ঘরে, যার দরজা নেই, জানালা নেই। ভয়ে ওর এক সাথী ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। আরে সাথীর নার্ভাস ব্রেকডাউন হয়। সে চিৎকার হয়ে তেরা বেঁকা অবস্থায় মুখ দিয়ে বিশ্রী একটা শব্দ করছিল। মুফতি এখন কি করবে বুঝে উঠতে পারছে না। মুফতির হাতের টর্চ বন্ধ হয়ে যায়। ওর মুখ দিয়ে দোয়াও আসছিল না, কারণ অসম্ভব রকমের চাপ অনুভব করছিল সে। কোনো মতে গণ্ডির ভেতরে থাকা মোমগুলো থেকে একটা মোম কাঁপতে কাঁপতে হাতে নিয়ে দাঁড়ানোর পর ও দেখতে পায় মোমের জ্বলন্ত শিখাটা মোম থেকে ভেসে উঠেছে। সেই সাথে ভেসে উঠছে সবগুলো মোমের শিখা। মোমের শিখাগুলো ওর মাথা থেকে এক হাত উপরে ছিল, আসলে ওকে ঘিরে চক্কর দিচ্ছিল। হুট করে সেই মোমের শিখাগুলো যে পড়ে ওই দুই সাথীর উপর। যে বেহুশ হয়ে পড়েছিল সে সেই অবস্থাতেই ছিল। দাউ দাউ করে আগুন ছেয়ে ফেলল ওর সাথী, সেই সাথীকে। মুফতি আগে ভাগেই শেষ হয়ে গিয়েছিল ভয়ে। মুফতির আরেক সাথী যে ফিট হয়ে পড়ে, যে অনবরত শব্দ করেই যাচ্ছিল। আগুন তার উপর পড়ার পর সে চিৎকার করতে করতে উঠে দাঁড়ায় আর দৌড় দেয়। এই সময় মুফতি দেখল ঘরের ভেতর কালো একটা দরজার মতো জায়গা, যেটা দিয়ে ওর সাথে দৌড় দিয়ে যাচ্ছিল জ্বলন্ত অবস্থায়। আর আগুনের কারণে হালকাভাবে সে দেখে একটা সিঁড়ি বেয়ে 2 তলার দিকে গিয়েছে কে জানি। মুফতি আতঙ্কে ওর সাথীর নাম ধরে ডাকতে ডাকতে সেই সিঁড়ির দিকে যায়। করণীয় কিছুই ছিল না তখন। সে তার সাথীকে ডাকতে ডাকতে উপরে ওঠে। বাড়ির এই অংশটা সে দেখছিল বেশ আলোক উজ্জ্বল। হাত পা অবশ হয়ে গেছে, তীব্র ভয়ের কান্নায় আড়ষ্ট হয়ে গেছে মুফতি। দেখতে পেল টেবিল সাজানো, অন্ধকারে বোঝা যাচ্ছে কয়েকজন বসে আছে সেখানে। মুফতিকে ইশারা দিল টেবিলে বসার জন্য। নারকীয়তার মাত্র শুরু। শ্রোতাদের বলছি, সহ্য করতে যদি না পারেন আপনারা তাহলে এই অংশটুকু এড়িয়ে যেতে পারেন। একজন সুস্থ সবল মানুষকে মানসিক রোগীতে পরিবর্তন করতে যাচ্ছে ওরা। মুফতি তো নড়তে পারছিল না, কিন্তু ওকে পেছন থেকে 2 জন লোক ধরে এনে বসায় টেবিলে। নিচ থেকে কসাই যেভাবে ছুরি ধার দেয় সেভাবে ধার দেওয়ার শব্দ আসছে। পাশের একটা ঘর থেকে ডেকচি নাড়াচাড়া করার শব্দ আসছে। মুফতি পোড়া গন্ধ পাচ্ছিল। মুফতি দেখলো সেই ঘর থেকে বড় বড় ডেকচি ধরে 2 জন লোক বেরিয়ে এসছে। মুফতির সামনে বড় একটা বাসন রাখা হয়। আমি আবারও বলছি সবাইকে, আমাকে এটা বলতেই হবে। আপনাদের জানার দরকার ওরা কিভাবে মানুষকে পাগল বানাতে পারে। বাসনের উপর সেই ডেকচি থেকেও ওর সেই সাথী যে আগুনে লেগে উপরে উঠে এসেছিল তাকে রাখা হয়েছে। আর তার চারপাশের লোকজন তার পোড়া দেহটা খাচ্ছে আর হাসি তামাশা করছে। আমি জানি না মুফতি কেঁদেছিল কিনা, আমি জানি না ওর অবস্থা কেমন ছিল। সেই এন্টিটি যারা স্বাভাবিক মানুষের রূপে ছিল তাদের কয়েকজন একটা থালা হাতে নিয়ে আসে। মুফতি দেখে তার এক সাথী হবে হয়তো, বা নাও হতে পারে। সে চিনবেই বা কিভাবে, কারণ পুড়ে গেছে সবকিছু। এমন একটা কাটা মাথা নিয়ে আসে, মুফতির হাতে দেয় আর চলতে শুরু করে। তারা মুফতিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে মুফতি দেখে কসাই যেভাবে পশুটার চামড়া ছিলে সেভাবে একটা মানুষকে ছিলচোরা কয়েকজন মিলে, তাও হাসতে হাসতে সাধারণভাবে। নিচ তলাটা যেন একটা ফ্যাক্টরি এমন লাগে ওর কাছে। মেশিন চলছে, কর্মচারীদের কথাবার্তার শব্দ আসছে, স্টিমের ধোঁয়া আসছে। এটা যেন একটা জীবন্ত কারখানা নরপিশাচদের।
এবং মুফতি তো পুতুল। আমার এই প্রিয় লোকটা, যাকে ছোট ভাই মনে করতাম, সে যতক্ষণে মানসিক ভারসাম্য হারানোর পথে। মুফতি হেঁটে হেঁটে কই যে চলে এলো বুঝতে পারেনি। হুট করে মুফতি হুশ আসে। মুফতি দেখার সাথীরা জীবিত, আর মুফতি সেই রুমের সেই গণ্ডির ভেতরেই বসে আছে। মুফতি আগে জড়িয়ে ধরে ওদের, কান্না চলে আসে, আর সে বলে, আল্লাহর নাম নিয়ে দৌড় দে আমার ভাইয়েরা। বলেই সে তাদের সাথে বের হতে যাবে, সেই সময় হুট করে ওর দুজন সাথী হোঁচট খেয়ে পড়ে যায়। ওরা উঠতে যাবে, সেই সময় ওদের টান দিয়ে ভেতরের দিকে নিয়ে যায় কি। মোমের আলোই ছিল শুধু সেই ঘরে। ওদের নামে ডাকতে ডাকতে সে দরজার সামনে সে যায়, যে দেখতে পায় ওরা দুই সাথী উল্টো হয়ে বাতাসে ভেসে আছে। মুফতি কাঁপা কাঁপা গলায় সাহস নিয়ে বলে, আয় পারলে আমাকে ধর। সে সময় ওর পেছন থেকে ওর ঘাড় মটকাবার মতো করে ধরে ফেলে একজন, আর সে বলে, তুই রইলি না। বলি কি যেন করলো ওর সাথে। মুহূর্তের মধ্যে ওর মাথা চিলিক মেরে চোখ মুখে কালো ভাব সেপেতে লাগলো। ওর সাথীদের ডাক শুনতে পাচ্ছিল, কিন্তু এমন ভাবে ওদের ডাক থেমে গেল যেন মনে হলো ওদের খুন করা হয়ে গেছে। মুফতি বলল যে কেউ দাঁড়িয়ে আছে দরজার সামনে। এবার একটা শব্দ হলো, আমরা জুমার নামাজে একসাথে সেজদায় গেলে যেমন শব্দ হয় তেমন। এবার আরেকটা শব্দ হলো, যেন 1000 খানেক লোক একসাথে কদমগুলো দিচ্ছে। এভাবে শব্দ আসছিল ভেসে, যেন 3 তলা থেকে 1000 খানেক লোক নিচে নেমে আসছে একসাথে। আর তারা আসছে কেবল মুফতির ঘাড় ভেঙে গড়িয়ে দিতে। পদধ্বনির সাথে সাথে কেঁপে উঠছিল সেই ভবনে, কেঁপে উঠছিল মুফতি। যেভাবে শক ওয়েভ মানুষকে অদৃশ্য ধাক্কা দেয়, ঠিক তেমন এক এক কদমে মুফতি তার বেঁচে থাকা বাকি শক্তিটুকু হারাচ্ছিল। কাঁপছিল মুফতি। এবার হয়তো মুফতি আর বাঁচবে না। লা ইলাহা ওর মুখ দিয়ে আসছিল না হয়তো, কারণ ভয়ে মানুষ আড়ষ্ট হয়ে যায়। মনে হচ্ছিল কলিজাটা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসবে ওর মুখ দিয়ে। তাও কোনোভাবে সে উঠে দাঁড়ায়। পায়ের নিচে সে ফ্লোর অনুভব করতে পারছিল না, যেন সে ভাসছে। ওর সাথীদের আগেই টেনে নিয়ে গেছে। এবার হয়তো ওর পালা। একজন দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অজস্র চোখ তাকিয়ে আছে ওর দিকে। সেই সর্দার গেছে। লোকটি ওর থুতনি চেপে ধরলো, উপরে তুলে ফেললো। গলায় ফাঁস লাগার মতো চাপ লাগছিল ওর। কাপড় নষ্ট হয়ে গিয়েছিল ওর। সর্দার বলেছিল ওকে, এই খবর পৌঁছাই দিস ওবায়দুল্লাহর কাছে। ওকে এই জমিনেই পুঁতে ফেলবো আমি। पैदाइश को एमन भावे मारबो जे कोई भी सोच नहीं पाएगा। ओके एमन भावे मारबो, एमन भावे काटबो, एमन भावे छीरबो जाके वो भाबते पारबे ना। मौत के लिए तड़पेगा लेकिन उसे मौत नहीं मिलेगा। এই জমিনেই গাড়বো ওকে, এই জমিনেই। এরপর ওকে সুরে ঠেলে দেয় সেই সর্দার গোছের লোক। মুফতির এরপর আর সবকিছু ভাষা ভাষা মনে হচ্ছিল। 8 দিন কথা বলেনি মুফতি। একদিনে তাকিয়ে থাকতো আর কাঁদতো। ওর সাথীরাই ওকে নিয়ে এসেছিল সেই বাসা থেকে বের করে। ওরাই হাসপাতালে নিয়ে যায়। মুফতির নানা তার জিনের মাধ্যমে জানতে পারেন ওর সাথে কি হয়েছিল। তারা তাদের মতো চিকিৎসা চালাচ্ছিলেন, কিন্তু 15 দিন পর থেকে সারাদিন শুধু চিৎকার দিত মুফতি। চিৎকার দিত আর কাঁদতো আর অদ্ভুত শব্দ করত। কিছু সময় দিনে সে স্বাভাবিক থাকতো, বাকি সময় পাগল হয়ে যেত। যখন সে স্বাভাবিক হতো তখন সে ফেল করে তাকিয়ে থাকতো, কিছু বলতে পারতো না। এভাবে চলল আরো কিছুদিন। ওর নানা চেষ্টা করছিলেন, কিন্তু তেমন পরিবর্তন আসেনি। এদিকে মুফতিকে মিথ্যা বলার কারণে কেয়ারটেকারকে খুব বকাঝকা করা হয়। কেয়ারটেকার তখনই ওবায়দুল্লাহ, যিনি সেই জমির মালিক ছিলেন, তাকে ফোন দেয়। সব শুনে ওবায়দুল্লাহ সাহেব ক্ষমা চান মুফতির মায়ের কাছে, কিন্তু ততক্ষণে তো মুফতি ভারসাম্যহীন হয়ে গেছে। মুফতির নানার সাথে ওবায়দুল্লাহ নিজে আসেন কথা বলতে। এসে কথাও বলেন তিনি ওর নানার সাথে। ওবায়দুল্লাহ সাহেবকে মুফতির নানা বলেন, আপনার জন্য তেনারা মেসেজ পাঠিয়েছিল আমার নাতিটাকে শেষ করার আগে। ওরা বলেছে ওই জমিতেই আপনাকে গাড়বে ওরা। দুনিয়াতে কেউ সেটা ঠেকাতে পারবে না। যতদূর পারেন যে লুকান, ওরা খুঁজে বের করবে আপনাকে। ওবায়দুল্লাহ মাথা নিচু করেছিলেন, শুনছিলেন। তিনি বলেন, চাচা আপনি কি জানেন আমার আব্বা, আমার মা, আমার স্ত্রী, আমার 2 ছেলে মেয়ে আর 2 বোন পাগল হয়ে গেছে? ওবায়দুল্লাহ কাঁদতে কাঁদতে বলছিলেন, সবকিছু আমার দোষ না। একটা অগোচরে করা ভুলের খেসারত দিচ্ছি আজ 20টা বছর। যদি এমনই হয় তাহলে আমি যাব। ওরা আমাকে মেরে ফেলুক, কিন্তু যাতে আমার সন্তান, মা বাবা
যাতে ভালো করে দেয় ওরা, যাতে আপনার নাতিকে ওরা ফিরে দেয়, এটা বলে উনি বেরিয়ে যান সেখান থেকে। স্বাভাবিকভাবেই কেউ গুরুত্ব দিবে না তার কথার যখন তার সমস্যার সমাধান করতে যেয়ে কেউ ক্ষতির শিকার হয়। পরদিন সকালে ভোরের আগে মুফতির নানাকে তারা জিন এসে বলে ওই লোক ওই বাসায় ঢুকেছে, আপনারা তাড়াতাড়ি জাহিদ ভাইয়ের হুজুরকে জানান, ওই লোককে ওরা মেরে ফেলবে। এটা সমাধানে যান আপনারা, ঝুলিয়ে রেখে লাভ নেই, বরং উপকার করাটাই মূল লক্ষ্য। মুফতি নানা বলে আচ্ছা ঠিক আছে। এদিকে সকালের আলো ফুটার পর পর মুফতি নানাকে ফোন দেয় কেয়ারটেকার, বলে যে স্যার তো বাসার ভিতরে চলে গেছে, কোনো সারা শব্দ নেই। মুফতির নানা বলে তাড়াতাড়ি লোকজন নিয়ে ঢোকেন, ওনাকে খুঁজে বের করেন, পুলিশকে বলেন যেভাবে পারেন ওনাকে বের করেন আগে, তারপর সব। পরে পুলিশ নিয়ে সেই বাসা থেকে ওবায়দুল্লাহকে উদ্ধার করা হয়। ভদ্রলোক এমন পর্যায়ে ছিলেন যে তিনি হুঁশেই ছিল না। কোলে বাচ্চাদের আমরা যেভাবে রাখি সেভাবে তিনি তার হাতকে রেখেছেন আর বারবার আমার মা, ও মা, মা এইভাবে বলে যাচ্ছিলেন। ওবায়দুল্লাহর সাথেই তাই হয়েছে যা আর সবার সাথে হয়েছে। এদিকে এই খবর শুনে আর মুফতির অবস্থা আরো খারাপ হয়, আমাকে মুফতির নানা ফোন দেন। ওনারা আসলে আমার ব্যাপারে জানেন ভালো করে। ওনারা জানেন যখন আমি শুনবো মুফতি এই কাজগুলো করেছিল তখন আমি আগে রাগ হব, তারপর তারা এটা জানতেন তারা যে আমি রাগ হয়ে যাব। আমি তাদের উপর যে রাগ হব সেটাও তারা জানতেন, কারণ তারা চাইলেই বাধা দিতে পারতেন। টাকা পাওয়ার কথাটাও তাদের মাথায় ঘুরছিল, সেই জন্যই তো না করেননি। আমাকে একদিন মাগরিবের পর ফোন দিয়ে নানা বলল সবকিছু। ও নানার কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়। সাথে সাথে বের হই বাসা থেকে। মুফতিকে দেখেছিলাম প্রাণবন্ত, চঞ্চল আর হাসি খুশি। সে আমার সামনে পড়ে আছে, চোখ বন্ধ, মুখ দিয়ে লালা ধরছে, ই ই ই করে একটা শব্দ আসছে শুধু। আমি তাদের কয়েকটা কথা শোনাতাম, কিন্তু আমি কারোর বিপদের কথা শুনাই না। আমি বসলাম ওর কাছে, চেহারাটা শুকিয়ে গেছে, আগের মতো নাই। আমির সাহেবকে ডাকলাম, উনি আসলেন, দেখে বললেন ওর কোনো কিছু এখনো ওই জায়গায় রয়ে গেছে, যার কারণে ওর অবস্থা আরো খারাপ হচ্ছে। আমরা দেখি খোঁজ করে। আমি চলে আসি সেদিন রাতে আর আমাকে আমার আমির সাহেব জানাননি কিছু। পরদিন দুপুরের দিকে মুফতি স্বাভাবিক হলে আমি যাই। আমাকে মুফতি আগে জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়েছিল, সে কাঁদছিল অনেক। তখন আমি ওর কানে কানে বলছিলাম, আমাকে বলো ভাই কি হয়েছে। সময় নিল একটু, কিন্তু ধীরে ধীরে আমাকে সব বলে, যা আপনাদের আমি এতক্ষণ শোনালাম। সবকিছু শুনে আমাকে সান্ত্বনা দিয়ে চলে আসি সেদিন রাতে। আমির সাহেব আমাকে বলেন, দেখো ওই বাড়িতে সমস্যা আছে, তুমি তো জানো না। শোনো, 1000-এর বেশি জিন আছে সেখানে, আর যেমন তেমন নয়, পুরো এক ঘাটির জিন আছে সেখানে। ওদের সর্দার আছে যাকে ওরা মান্য করে অনেক। কিছু তো হয়েছে যার কারণে ওবায়দুল্লাহর উপর এত রাগ ওদের। ওবায়দুল্লাহর পুরো পরিবারের মাথা নষ্ট করে দিয়েছে ওরা। যেমনটা মুফতিকে দেখলে এইভাবেই জ্বালা যন্ত্রণার ভয় দেখে ওরা পাগল বানিয়ে দিয়েছে অনেক। আর এখন ওবায়দুল্লাহকে ধরেছে, আজ বা কাল ধরতই। আমরা নিজেরাই এই মুহূর্তে বুঝতে পারছি না ঘটনা কি। এই সময় আমি আমির সাহেবের দিকে তাকাই। উনি বুঝে গিয়েছিল আমার মনোভাব। উনি আমাকে বলল, খবরদার খবরদার। আমি ওনাকে বলি, আর তো অপশন নাই, ওবায়দুল্লাহ তো এখন পাগল, আর আমি এইটার জন্য তো নৌকায় করে ওপারে যাব না। ওই বাড়ি ওই জমিতেই যেতে হবে, আমাকে কিছুই করবো না। আমির সাহেব গরম হয়ে বললেন, কি মাথায় সমস্যা আছে নাকি, বুঝো নাই, দেখো নাই মুফতির কি হাল হয়েছে? তুমি আপাতত দূরে থাকো, জানার চেষ্টা করো, তুমি জেনে যাবে। দরকার হলে আরেক হিসাব। শুরুতেই কেন ঝুঁকি নেবে তুমি? আমাদের মধ্যে কথা চলাকালীন অবস্থায় হুট করেই শটান হয়ে দাঁড়িয়ে যান আমির সাহেব। আমি দেখলাম উনি একেবারে মিশে যে আবার আমার সামনে আসছেন। উনি আমাকে বলল, ফোনটা ধরো। বলতে বলতে ফোন এলো অচেনা নাম্বার থেকে। আমি ফোন ধরি। মুফতি বাথরুম পরিষ্কার করার কেমিক্যাল খেয়েছে, মাথা কাজ করছিল না। 1 ঘন্টার বেশি দেরি হয়ে গেল গাড়ি পেতে পেতে। ততক্ষণে হাসপাতালে ভর্তি করানো হয় ওকে। আমি সকালবেলায় বের হই। মুফতির নানা আমাকে ফোনে জানায় ওনার সেই জিন ওনাকে বলেছিল মুফতি কেমিক্যালের বোতল খেয়ে ফেলেছিল। পাগল হয় সে, জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল, কিন্তু সেই জিন এটাও বলেছিল আপনার নাতির এই হালে জিম্মাদার ওরাই। আমিও সেটাই মেনেছিলাম, কিন্তু আমি জানতে পারছিলাম না কোথা থেকে কিভাবে শুরু। আমি হুট করি ওই 2 সাথীর কথা মনে পড়ে। আমি ওদের খুঁজে বের করি। আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল ওরা। এছাড়া পুরো ব্যাপারটাই যা হচ্ছে এখন, যা হয়েছিল সেদিন, সেই সাথে মুফতির অবস্থা, সব মিলিয়ে ওরা ভীষণ চাপে ছিল।
তাও আমি ওদের জিজ্ঞেস করি কি হয়েছিল। ওরা আমাকে বলে গোল গন্ডির ভেতর ওরা বসে দোয়া দুরুদ পড়তে পড়তে একটা তাবিজ ফ্লোরে বসানোর চেষ্টা করছিল। তখন একটা বাতাস আসে, যেই বাতাস আসার সাথে সাথে পরিবেশটা থমথমে হয়ে যায়। ওরা সবাই টের পাচ্ছিল ওদের কেউ দেখছে। একজন না, কয়েকজন। মুফতি দাঁড়িয়ে সেই রুম থেকে ভেতরে ঢোকার যে দরজাটা আসে সেটার দিকে তাকিয়ে থাকে আর বিড় করে কিছু পড়তে থাকে, তাও চোখ বন্ধ করে। টাস করে একটা শব্দ হয়, যেটা ওরা দুইজন কেঁপে ওঠে। মোমের আলোয় ওরা দেখে যে রুমে যদি কেউ দাঁড়ায় সেটার ছায়া যেভাবে দেয়ালে যেভাবে পড়ে সেভাবে কয়েকটা ছায়া আছে সেখানে দাঁড়ানো, কিন্তু ওদের ছায়া ওরা দেখতে পাচ্ছিল না। ওরা একটা কান্নার শব্দ ঠিকই পায় সেই দরজার সামনে, যেটার দিকে মুফতি তাকিয়েছিল, যেন দেয়ালের গোড়াতেই কেউ বসে বসে কাঁদছে। সাথে সাথে দুটা হাত কোনই পর্যন্ত বের হয়ে আসে, আড়াআড়ি ভাবে দেয়ালে আঁকড়ে ধরে। এটা দেখে ওরা দুইজন দৌড় দেয় বেরিয়ে, এবং দৌড় দিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে ওরা চিৎকার দিতে দিতে কেয়ারটেকারকে ডাকছিল। আগেই বলেছি কয়েক একর জুড়ে বাড়ি আর ফ্যাক্টরি ছিল। ওরা দৌড়াতে দৌড়াতে সেই বাসার সামনে এসেই আবার থামে। ওদের মধ্যে একজন দেখলো আকাশের চাঁদ তো আছে, তাও যেন একটা অন্ধকার সবকিছু গ্রাস করে ফেলছে। চাঁদের আলোটা মুছে যাচ্ছে জমিন থেকে। সেই বাড়ির উপর থেকে যেভাবে মেঘ এসে আলো ঢেকে ফেলে সেভাবেই দেখে যাচ্ছিল, কিন্তু চাঁদ দেখা যাচ্ছিল স্পষ্ট। একসময় ওরা দুজন শুধু চাঁদ ছাড়া আর কোনো কিছুই আলোর উৎস পাচ্ছিল না। এদিকে ওদের মুফতির কথা মনে পড়ে। ওদের একজন সাহস নিয়ে আরেকজনকে বুঝিয়ে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে সেই বাসার দিকে যাচ্ছিল, আবছা যতটুকু তারা বুঝতে পারছিল। দরজার কাছে যেতেই ওই যে মোম জ্বালিয়ে গন্ডি এঁকেছিল ওরা, সেই মোমের আলোয় দরজায় ফাঁক দিয়ে এসে বাইরে বাট পড়ছিল। কাঁপতে থাকা গলায় মুফতি বলে ডাক দেওয়ার সাথে সাথেই সেই দরজাটা ধাম করে একটা বাড়ি মারে দেয়ালে। এত জোরে হওয়ার শব্দের পর ওদের পেছন থেকে কান্নার শব্দ আসে। ওরা এবার অন্ধকারের কারণে পথ খুঁজে পাচ্ছিল না। সেই বাসার ভেতর থেকে মুফতির ডাক ভেসে আসছিল। ওদের নাম নিয়ে বলছিল, আমাকে ধর, আমি ব্যথা পেয়েছি। ওরা জিজ্ঞেস করে, কোনো মতে মুফতি, আপনি কোথায়? মুফতি বলে, আরে আমি ভেতরে, তোরা দৌড় দিয়ে বেরিয়ে গেলি কেন? তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, আমার পা মটকে গেছে। ওরা বলে, আপনি মুফতি নাকি জিন? আমাদের মাফ করে দিন, আমরা আর কোনো ভুল করবো না বলে কান্নায় ভেঙে পড়ে। মুফতি বলে, আরে তোরাও তো দেখি পাগল, আরে দেখ এটা আমি মুফতি, আমাকে নিয়ে যা ভাই তোরা। ওরা ভয়ে কাঁদছিল, কারণ কান্নার শব্দটা এখন ওদের একদম পেছনে, যেন ঘাড়ের পেছনেই। ওদের কান্না শুনে মুফতি বলে, আচ্ছা ভাই দাঁড়াও, তোমরা আমি আসছি। মুফতির কথা ওরা শুনছিল। বলছিল যে দুটা গাধা সাথে নিয়ে আসছি, কোনো কাজের না। বলতে বলতে মাথা এক পাশে কাত করা অবস্থায় মুফতি বের হয়। ওরা দেখতে পায় আবছা ভাবেই মুফতি মাটির উপরে এক হাতের উপরে উচ্চতায় ভেসে আছে, আর ঘাড় মটকানো। ততক্ষণ ওদের দিকে ভেসে আসতে আসতে সেই অবয়ব বলে, চল ভেতরে কাজ আছে, অনেক কাজ আছে। এটা বলতে বলতে বিদঘুটে মুখ নিয়ে তাদের কাছে চলে আসে। এবার ওরা যান বাঁচানোর জন্যই দৌড় দেয় আর বেরিয়ে আসে সেই জমি থেকে। ওরা দৌড় দেওয়ার সময় পেছন থেকে ওদের মুফতি ডাকছিল, বলছিল, ধর দুইটাকে, আগে পা কাটবো, এরপর হাত, এরপর পেট কেটে ওর নাড়ি বুড়ি দিয়ে তোদের গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখবো। আর সেই সাথে কত রকমের নারকীয় কণ্ঠ। ওরা বের হয়ে এসে কেয়ারটেকাররা সেই লেবার ভাইদের পায়, ওদের শান্ত করে সেই লেবার ভাইরা, আর পরে তারা মুফতিকে সেই বাড়ির বাইরে থেকে উদ্ধার করে ভাবলেশহীন অবস্থায়। সেদিনের পর থেকে আজও ওরা রাতে শান্তিতে ঘুমাতে পারে না, ভয়ে, আতঙ্কে। সেদিন মাগরিবের পর আমার কাছে ফোন দেয় মুফতির স্ত্রী। সে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আমার বাচ্চার পিঠে একটা দাগ, পুরো পিঠ লাল হয়ে গেছে, মনে হয় কেউ থাপ্পড় দিয়েছে। হাতের দাগের ছাপ দেখা যাচ্ছে ভাইয়া। আমার স্বামীর অবস্থা ভালো না ভাইয়া, আমার বাচ্চাটারে ওরা মেরে ফেলবে, আপনি কিছু একটা করেন না ভাইয়া। আমি ওনাকে বলি, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, আমি আল্লাহকে, ইনশাল্লাহ আল্লাহকে ডাকেন, আর আমি দেখছি আমার মতো। সবুর আর আল্লাহ এখন আপনাদের সহায়। আমি যখন তাকে বুঝাচ্ছিলাম তখন আমার পেছনে আমির সাহেব দাঁড়িয়েছিলেন। ফোন রাখার পর আমি ওনাকে বলি, আমি যাব ওই বাসায়। উনি চুপ ছিলেন। তিনি চলে যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, সাবধান। এটা বলে যখন উনি চলে যাচ্ছিলেন তখন আমি ওনাকে ডাক দিয়ে বলি, আপনি যাবেন না? উত্তর আসে, না। আমি পরদিন দুপুরে ওর দুই সাথীর কাছ থেকে ঠিকানা নিয়ে যাই সেই জায়গায়।
পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। সেই কেয়ারটেকার আমার সামনেই ছিল। এই লোক জানে এখানে কেউ কাজ করে এর সমাধান করতে পারেনি, অথচ সে মুফতি আর ওর নানাকে বলেছিল যে এখানে সমস্যা মাত্র হচ্ছে, আপনাদের কাছেই প্রথম আসলাম স্যারের লোক হিসাবে। মনে চেয়েছিল এই লোকটাকে পিষে ফেলতে, কিন্তু আমি সেদিক থেকে নিজেকে শান্ত রেখে এগিয়ে যাই সেদিকে, সেই ফ্যাক্টরি, সেই বাসার দিকে। কেন তারা এখানে এসেছিল? কেন ওবায়দুল্লাহর উপর তাদের এত রাগ? কেন ওবায়দুল্লাহর পরিবারকে পাগল বানিয়ে দিয়েছে? কেন মুফতির ক্ষতি করলো তারা? আর কোন সাহসে মুফতির মাসুম শরীরে ওরা হাত দিল? এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি শুরু করার আগে সেই চিরাচরিত কয়েকটি কথা বারবার বলতে চাই। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, আর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD, afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমার কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, এটার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনা। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। ওনার বাড়ি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামে। উনি কিন্তু এর আগে আমাদেরকে তিনটি ঘটনা পাঠিয়েছিলেন এবং তিনটি ঘটনাই প্রচারিত হয়েছে। তো চলুন দেখি এবার উনি কোন ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ওনার যে বাসা, এই বাসাটা লালমনিরহাট শহরের পাশেই, মানে ধরা চলা শহরেই আর কি। তো ওনারা কি করেছিলেন, বিশেষ করে এই যে হাসিবুর রহমান ভাই, তো উনি কাজের জন্য ওনার বাড়ি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলায় চলে এসেছিলেন। আর এই ঘটনার মূল একটা অংশ ঘটেছিল ওনার বন্ধুর সাথে। তো বলে রাখা ভালো, এই হাসিবুর রহমান ভাইয়ের আগেই কিন্তু ওনার বন্ধু পাটগ্রামে চলে এসেছিলেন। তো একটি ব্যাচেলর বাসাও পেয়ে গিয়েছিলেন তারা, খুব কম টাকায় ভাড়া পেয়ে যান তারা। এর পরবর্তীতে কিন্তু ওনার ওই বন্ধু এই হাসিবুর রহমান ভাইকে ডেকে নেন। তো দুই বন্ধু মিলে কাজ করবেন, ভালোই লাগবে। তো যখন ওনার বন্ধু ডাকেন উনিও চলে গেলেন পাটগ্রামে। ওরা দুজনে কিন্তু স্বর্ণকার কাজ করতেন, আর স্বর্ণের কাজে কিন্তু ইনকাম একটু বেশি হয়। তো এই হাসিব ভাই যেদিন প্রথম পাটগ্রামে যান এবং ওনার বন্ধু ওনাকে বাসায় নিয়ে যায়, তো উনি বেশ অবাকই হয়ে গেছিলেন যে এত সুন্দর বাসা, তাও আবার ছাদ ঢালাই, ভাড়া মাত্র 1200 টাকার, মানে রুমের ভাড়া 1200 টাকা। ওখানে আবার রুম ছিল 4টা। তো দুজন মিলে একটি রুম ভাড়া নিয়েছেন, আর বাকি 3টা রুম ফাঁকা পড়েছিল। এদিকে হাসিব ভাই চিন্তা করতেন যে এত সুন্দর বাসা শহরের ভিতরেই, কিন্তু খালি কেন? আর ব্যাচেলর বাসা যেখানে পাওয়াই যায় না, সেখানে এখানে এরকম আরো 3টা রুম ফাঁকা, আর আমরা যে রুমে থাকি সেই রুমের ভাড়াও অনেক কম। তো এখন চিন্তা করলেও এটাও চিন্তা করছেন, যাক বাবা, এটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, কম টাকায় পাইছে এটাই ভালো। আর বাসা ভাড়া যে কম, এটা যদি বাড়িওয়ালা বোঝে তাহলে সে আবার বাসা ভাড়া বাড়িয়েও দিতে পারে। এজন্য খুব বেশি শব্দ করার দরকার নেই, আমরা এখানে আসি, কাজ করব, থাকবো, একটু ভালো থাকতে পারলেই হলো। আর যেহেতু আমাদের ইনকামের মধ্যেই খুবই ভালো একটা বাসা পেয়ে গেছি, সুতরাং এটা নিয়ে অত চিন্তা ভাবনা করতে আমাদের প্রয়োজন নেই। তো শুরুর দিকে কিন্তু এই হাসিব ভাই একটা বিষয় প্রথম দিকে গিয়ে খেয়াল করেন নাই, পরবর্তীতে খেয়াল করলেন, বিশেষ করে পরের দিন, যে যখনই ওই বিল্ডিং এর ছাদে উঠেছে তখন দেখেন বেশ পুরনো একটা শেওড়া গাছ আছে, আর শেওড়া গাছের বেশ কয়েকটি বড় বড় ডাল ওই ছাদের উপর বেশ ভালোভাবেই চলে এসেছে। মনে হচ্ছে ছাদটাকে ছায়া দিচ্ছে এক পাশ থেকে ওই শেওড়া গাছের ডালগুলো। তো ওনারা তো থাকতে শুরু করেছেন, প্রায় 1 মাস হয়ে যায়, কোনো সমস্যা হয়নি। এখানকার ব্যাপার কি, যে ওনারা দুইজনে, হাসিব ভাই এবং ওনার যে বন্ধু, এনারা কিন্তু একসাথেই কখনোই বাসায় ফিরতেন না। হয় হাসিব ভাই আগে আসতেন, না হলে ওনার বন্ধু আগে আসতেন। তো এভাবে আসতেন। ওনার বন্ধুর নাম ছিল হৃদয়,
অধিকাংশ সময় এই হৃদয় ভাই আগে আসতেন, মানে সবসময় আগে পিছু বা সামনে পিছনে ওনারা আসতেন আর কি, একসাথে আসা হতো না বিভিন্ন কারণেই। তো ওরা আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেন, আর শুয়ে বেশ অনেকক্ষণ মোবাইল ফোন চালাতেন আর কি। তো ওই বাড়িতে ছিল একটা চাপ কল বা টিউবওয়েল। যখন রাত্রে ওনারা বাসায় ফিরে ফ্রেশ হতেন তখন প্রায়ই খেয়াল করতেন, বিশেষ করে চাপ কলে যখন ওনারা ফ্রেশ হওয়ার জন্য টিউবওয়েল চাপ দিতেন তখন মনে হলো পেছন থেকে কেউ একজন এসে ওই বাড়ির যে রুমে প্রবেশ করলো। তো ওই টিউবওয়েলটা ছিল একদম সামনের দিকে, রুমের সামনের দিকে। তো প্রথম দিকে এই হাসিব ভাই ভেবেছেন হয়তো বা হৃদয় আসছে, কিন্তু পরে দেখেন না, হৃদয় তো রুমে নাই। উনি রুমে গিয়ে দেখেন হৃদয় ভাই নাই। তো উনি আবার ওই রুমে গিয়ে হৃদয় ভাইকে ফোন দিতেন, কিরে হৃদয় তুই আসলি, তোকে তো খুঁজে পাচ্ছি না। তখন হৃদয় বলতে, কই আমি তো এখনো দোকানেই আছি, বের হই নাই তো, তুই মনে ভুল দেখেছিস। তো উনি চিন্তা করেন হ্যাঁ হয়তো বা ভুল দেখতে পারি, কারণ মানুষ যখন কোনো একটা দিকে তাকিয়ে থাকে তার আশপাশ দিয়ে যদি কেউ যায় তার উপস্থিতি টের পাওয়া গেলেও অ্যাকচুয়ালি কে যাচ্ছে এটা তো চেনা যায় না যদি না ওইদিকে তাকানো না যায়। আর অনেক সময় এমন হয় যে মনে হয় যে আমাদের পাশ দিয়ে কেউ চলে গেল বা পাশে কেউ আসলো বা কেউ এসে দাঁড়ালো, কিন্তু তাকিয়ে দেখা যায় যে না, কেউ নাই। তো এমনটা তো হইতেই পারে, যেহেতু সারাদিন স্বর্ণকারের কাজে কিন্তু এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকতে হয়, খুব জটিল কাজ আর কি। এই কাজগুলো অনেক পরিশ্রমের কাজ, অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয়। এভাবে সারাদিন একদিকে তাকিয়ে থাকতে থাকতে কিন্তু চোখের মধ্যে এক ধরনের একটা দৃষ্টিভ্রম সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তো উনি চিন্তা করেছেন এরকম তো হর হামেশা হয়, এটা ঠিক খুব বেশি ভাবেন নাই। কিন্তু প্রবলেমটা হলো যখন এই ঘটনা বারবার ঘটে তখন কিন্তু এটা একটা চিন্তার কারণ হয়ে যায়। হৃদয় যখন আসতো সেও কিন্তু একই সমস্যা ফেস করত। সে যখন ওই চাপ কলে হাত মুখ ধুতো তখন মনে হলো যে এই হাসিব ভাই মনে হয় আসলো। তো তাকে দেখে কেউ নাই, তো উনি রুমে আসেন, এসে দেখেন না হাসিব ভাই নাই। তো উনি আবার হাসিব ভাইকে ফোন দেয়, তখন হাসিব ভাই বলে না তো আমি তো এখনো দোকানে বা আমি অন্যদিকে আছি, আসতেছি বাসার দিকে কাছে আর কি, কিন্তু আমি তো এখন আসি নাই। তো এই যে ব্যাপারটা এটা কিন্তু প্রতিনিয়ত চলছে। তবে বিষয়টা আপাতত দৃষ্টিতে মনের ভুল ভেবেই সকলে কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এক রাত্রে দুজনে কিন্তু ঘুমিয়েছিলেন, একটা বেডেই বা একটা বড় খাটে ওনারা ঘুমাতেন দুজনে। হঠাৎ করে এই হাসিব ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো হঠাৎ করে মনে হলো ওই বিছানায় প্রবল ঝাঁকুনি কেউ দিচ্ছে। তো বিছানার ওই ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। তখন হাসিব ভাই চিন্তা করে হৃদয় উঠেছে কোনো কারণে, ওঠার সময় অনেক সময় খাটে একটা ঝাঁকুনি লাগে, এটাও হতে পারে। তো উনি আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছেন। একটু পর খেয়াল করেন বিছানার চাদর এবং গায়ে একটা কাঁথা দেয়া ছিল, তখন হালকা শীত পড়ছিল আর কি। এই বিছানার চাদর এবং গায়ে দেয়া এই কাঁথা সহ কেউ টেনে নিচে নামিয়ে যাচ্ছে। তো এদিকে এই হাসিব ভাই উনি আবার কাঁথাটা শক্ত করে ধরে রেখেছেন, চিন্তা করছেন হয়তো ঘুমের ঘরে এটা দেখছেন, উনি ঘুমিয়ে যাবেন ওই চিন্তা করে। অনেক সময় ঘুমের ঘরে এরকম মনে হয়, মানুষের অবচেতন মনে হয় যে অনেক উপর থেকে কেউ পড়ে যাচ্ছে বা অনেক গভীরে সে তলিয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক সময় মনে হয়। কিন্তু হঠাৎ করে এই হাসিব ভাই শুনতে পারলেন এই তার পাশে থাকা হৃদয় ভাই, হৃদয়ের কান্না এবং আর্তনাদ। তো উনি অন্ধকারে হাত বাড়িয়ে পাশে শুয়ে থাকা হৃদয়কে খুঁজতে লাগলেন। তখন হাসিব ভাই দেখেন না হৃদয় তো পাশে নাই। তো উনি আবার উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখেন এই হৃদয় ফ্লোরে পড়ে আছে, ভয়ে গুটি সুটি হয়ে এক পাশে পড়ে আছে আর কান্নাকাটি করছে। তো এই হাসিব ভাই তাকে তো জোর করে বিছানার দিকে উঠানোর পর এখন হৃদয়ের কান্না তো থামে না। এদিকে হৃদয় ভাই চিৎকার করে বলছে আমি মরে যাব, আমি ভয়ে মরে যাব রে, আমি আর বাঁচবো না। তো এই হৃদয়ের এইরকম চিৎকার চেঁচামেচি যে মরে যাব আর এত ভয় পাচ্ছে মনে হচ্ছে। এই অবস্থা দেখে এই হাসিব ভাই তো ভয় পেয়েছেন, চিন্তা করছেন একবার এক দৌড় দিয়ে বাইরে বের হয়ে যাবো কিনা। আবার চিন্তা করছেন বন্ধুকে এইভাবে একা রেখে তো ফেলে যাওয়া যাবে না, যা হবে হোক, আল্লাহ ভরসা। তো সাথে সাথে উনি কি করেছেন, ফোনের ইউটিউবে সূরা ইয়াসিন চালু করে দিয়েছেন। প্রথমে আয়াতুল কুরসি দিয়েছিলেন, পরবর্তীতে সূরা ইয়াসিন দিয়ে দেন। তারপর উনি হৃদয়ের পাশে বসে থাকেন। তো উনি তো বলছেন এই হয়েছেটা কি, একটু বল আমাকে। ও তো ভয়ে কোনো কথাই বলতে পারছে না। এইভাবেই ফজরের আজান দিয়ে দেয়।
মূলত এই ঘটনা ঘটেছিল কিন্তু রাত প্রায় 2-2:30টার দিকে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেছে। উনি কিন্তু অনেকবার এই হৃদয় ভাইকে বলেছেন যে কি হয়েছে বল, কিন্তু হৃদয় কিন্তু কোনোভাবেই উনি কিন্তু কথা বলতে পারেন নাই। ফজরের আজান যখন দেয় তখন এই হৃদয় ভাই কোনো কথা না বলে শুয়ে পড়েন, হাসিব ভাই শুয়ে পড়েন। অনেকক্ষণ ঘুমানোর পরে যখন সকালবেলা উঠেছেন তখন এই হাসিব ভাই জিজ্ঞেস করেন, হৃদয় বলতো কি হয়েছে? তখন এই হৃদয় ভাই হাসিব ভাইকে বলেন যে মাঝ রাত্রে হঠাৎ করে বিছানায় প্রবল ঝাঁকুনিতে ওনার ঘুম ভেঙে যায়। এরপর চোখ খুলে যেটা দেখতে পায় সেটা ছিল খুব ভয়ানক একটা জিনিস। দেখতে পায় সাদা কাপড় পরা একটা লোক, মুখটা বেশ আলোকিত ছিল, কিন্তু মুখটা আসলে কেমন, মানে এটা কি খুব সুন্দর চেহারা না ভয়ানক চেহারা, ওই বিষয়টা খুব একটা বুঝতে পারেন নাই আর কি। তবে মাথাটা অনেক লম্বা আর বডিটা এত উঁচু যে বিল্ডিং এর ছাদে সাথে লেগে গিয়েছে এবং অতিমাত্রায় লম্বা হওয়ার কারণে মনে হচ্ছে কিছুটা কুঁজো হয়ে এই হৃদয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ওই অবস্থায় হৃদয় ভাই কিন্তু ওনাকে হাসিব ভাইকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না আর তার শরীরে কোনো শক্তিও ছিল না তখন। ওই অবস্থায় কি করছে, ওই অবয়বটা কি এই হৃদয় ভাইয়ের পা ধরে এক হ্যাচকা টানে নিচে নামিয়ে নিয়ে আসে। অনেক কষ্ট করে নাকি তার হাত থেকে এই হৃদয় ভাইয়ের মানে পাটা ছাড়াতে সক্ষম হয়। এরপরে ওই অবয়বটা চলে যায়। আর তারপরের ঘটনা তো হাসিব ভাই জানে। তো যাই হোক, হাসিব ভাই বলেন যে চিন্তা করিস না, চল আমরা এখানে একটা বড় মসজিদ আছে, মসজিদে যাই, ওখানে হুজুর আছে, হুজুরের সাথে গিয়ে কথা বলি। তখন হুজুরের খোঁজ খবর নিয়ে হুজুরের সাথে গিয়ে দেখা করে সব বিষয় খুলে বলেন। তো হুজুর বলে, আচ্ছা তোমরা দুজন কোন বাসায় থাকো? তখন তো বলেন যে আমরা ওই বাসাটাই থাকি। হুজুর অবাক হয়ে বলল, তোমরা কি ওই বাসার ব্যাপারে কিছুই জানো না? ওরা বলেন, না আমরা কিছু জানি না, আমরা ব্যাচেলর মানুষ, একটা ভালো বাসা পেয়ে গেছি, এই বিষয়ে কিছু জানার চেষ্টা করিনি। তখন হুজুর আসল কাহিনী খুলে বলেন। হুজুর বলেন যে তোমরা যে বাসায় আছো এই বাসায় কিন্তু কেউ থাকতে পারে না। তোমাদের বাড়ির পাশে যে বড় শেওড়া গাছটা আছে, এই শেওড়া গাছের ডালগুলো কিন্তু ছাদের উপর আছে, তাই না? বলে যে হ্যাঁ তাই তো। বলে যে ওই ডালে কিন্তু ওই বাসায় থাকা একজন ব্যক্তি সুইসাইড করেছিল। আর এই বাড়ির মালিক কিন্তু খুবই একজন ভদ্রলোক, উনি একজন স্কুল মাস্টার। তো উনিও কিন্তু পুরো পরিবার নিয়ে বাসাতেই থাকতেন। একদিন হঠাৎ করেই এই মাস্টার সাহেব তার পরিবারের সবাইকে নিয়ে কোন একটা জায়গায় বেড়াতে যায়। আর কোথাটা থেকে কোন এক লোক, সে মূলত ওই বাড়িতে থাকতো না, সে ওই বাসার দেয়াল টপকিয়ে ওই বাসার ছাদে গিয়ে শেওড়া গাছের ডালে ফাঁসি দেয়। আর এরপর থেকে ওই বাড়িতে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। মাস্টার সাহেব বাসাটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকেন উনি পরিবার নিয়ে, কিন্তু এই বাসায় কোনো ভাড়াটে বেশি দিন থাকতে পারে না। আর তোমরা এখানে এসেছো, তোমাদের সাথে এই ঘটনা ঘটেছে। ওখানে এর আগেও কিছু রুকিয়া করা হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি, এটা এখনো চলমান রয়েছে। তো এই বিষয়টা যখন বলেন তখন ওনারা কিন্তু দ্রুত ওই দিনই ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। তো এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এর আগেও বলেছি, যদি দেখা যায় যে কোনো ঘরে এই ধরনের সমস্যা হচ্ছে, কেউ সুইসাইড করেছে, অপমৃত্যু হয়েছে, এই ধরনের কিন্তু ঘটনা ওই ব্যক্তির আত্মা এসে ঘটায় না, সেটা বারজাখের জীবনে চলে গেছে। মূলত কিছু দুষ্টু জিন বা কারিন জিন বা অন্য কোনো জিন এই ধরনের কাজগুলো করে। আর কোথাও যদি অপমৃত্যু হয়, কিছু দুষ্টু জিনেরা কিন্তু তাদের জাদুবিদ্যা চর্চার জন্য এই জায়গাগুলো বেছে নেয়। ওই জায়গায় যাতে মানুষজন না থাকে, এই জন্য তারা এরকম ভয় ভীতি দেখিয়ে মানুষকে ওখান থেকে তাড়িয়ে দেয়, যাতে করে তারা তাদের জাদু চর্চাগুলো ভালো করে করতে পারে। কারণ কোথাও কোনো অপমৃত্যু হলে ওই জায়গাতে জাদুবিদ্যা চর্চা করার জন্য তারা একটা উপযুক্ত স্থান হিসাবে নিজেদেরকে ওই জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য যদি কোথাও কোনো অপমৃত্যু হয়ও, আমরা সেখানে বেশি বেশি করে দোয়া, দুরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই সমস্যাগুলো কেটে যাবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ হাসিব ভাইকে। ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী উনি নিজেও ছিলেন। এই মুহূর্তে আমার সাথে আছেন আবরার ভাই, এবং আবরার ভাই আজকে আবারও এসছেন এবং ইনশাল্লাহ আগামী শোতেও থাকবেন। তো উনি যে কয়দিন বাংলাদেশে আছেন ওনাকে আসলে আমরা ডেকে নিচ্ছি এভাবেই। তো তিনি তার ঘটনা এখন শেয়ার করবেন।
তারপরে আমরা একটু ফেসবুকে যাব, তারপরে আমাদের আরো একজন অতিথি আছেন, সেটা আমরা তার সাথে কথা বলবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলুন শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন, তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে ঈদের সময় এখন হ্যাঁ, সবাই তো সবাই বাড়ি highway-তে। যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। হ্যাঁ, তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট। একদম। আচ্ছা, তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। আচ্ছা। কারণ ঘটনাগুলো খুবই শর্ট, হুম, কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম, টাইম টু টাইম পুরো বাংলাদেশে আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। হুম, সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট 3টা ঘটনা বলছি। চলুন ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল যেটা বলবো সেটা হচ্ছে চিটাগং হাইওয়েতে। হুম, আপনি ড্রাইভ করছিলেন? আমি ড্রাইভ করি। এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করছি। ওকে। চিটাগং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছর আগের ঘটনা। হুম, আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার ওই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরেশ্বরের ঠিক আগে মিঠাছড়াতে ঢাকা থেকে আমরা যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম সময়। আচ্ছা। তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার হুম, বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। হুম, হুম, আরেকটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, আমি আচ্ছা। চালাই। ওকে। তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। হুম, তো রাস্তা মোটামুটি খালি ওই সময়টা, কেননা যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময়ের ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা, না মানে কোন সালের হবে এটা তাও? এটা আনুমানিক 2015 কি এরকম সময় হবে। আচ্ছা, ওকে। 15 কি 14 আচ্ছা, এরকম সময় হবে। ওকে ওকে। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল না। তো যখন যাচ্ছি আমি ওই জি। জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, হুম, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা। যখন ক্রস করছে হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা। শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ দেয় না, হুম, 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 কিন্তু ওরকম একটা জিনিস আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। হুম, আমি আর গাড়িটা থামাচ্ছি না, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু না। কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, জি। এটা ছিল চিটাগং হাইওয়ে। হুম। আর তখন আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে যখন? আই ওয়াজ শিভারিং। আমি আচ্ছা। কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। হুম, আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল না। জি। আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগা। এটা যে আমি কিছু মেরে ফেললাম কিনা। হুম, হুম, হুম। কিন্তু সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি। কারণ আচ্ছা, শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির সামনে, বা উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না। সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা, আচ্ছা, আরেকটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন তার জি। মানে? আচ্ছা আমি মোটামুটি 85%-এর উপরে ঘুরেছি, আচ্ছা। এবং ওকে। নিজে ড্রাইভ করে। আচ্ছা, আচ্ছা, তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি। আমার সাথে আমার একটা কাজিন ছিল, হুম, একটু ডিস্ট্যান্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে ড্রাইভার, ও সারাদিন চালিয়েছে, ওকে আমি পিছনে ঘুমাতে বলেছি, ও পিছনে ঘুমাচ্ছে। পাশের সিটে হচ্ছে মিঠু আর আমি, এই 3টা মানুষ। হুম, হুম, মিঠুর ব্যাপারে একটু বলে নেই। মিঠু এমন একটা মানুষ, অনেকে বিশ্বাস করে ব্যাপারটা, এটা হচ্ছে যে তুলা রাশির মানুষ first of all। হুম, আর দ্বিতীয়ত হচ্ছে যে সে ছোটবেলা থেকে কোনো এক তান্ত্রিক জি, তাকে নিয়ে কিছু হেল্প নিত, জি। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক কিছু মিঠু জানে এবং ও বুঝতে পারে।
জি ফর এক্সাম্পল আমরা হয়তো বা আমাদের আশেপাশে অনেক এন্টিটিস থাকে, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না। জি অনেক সময় হয়তো ফিল করি, কিন্তু মিঠুর একটা মজার ব্যাপার হচ্ছে ওর আশেপাশে যদি কিছু থাকে সেটা সে দেখে। হুম হুম। তো সেই জিনিসটা আমি আগে থেকে জানতাম। তো গাড়ি চালাচ্ছি, ও আমার সাথে গল্প করছে, আমাকে বলে যে ভাই দেখছেন কিরকম ফাজিল জিনিসটা। আমি মানে বলে যে আপনার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে। ভয় লাগার কথা ভীষণ। আমার জানলা ধরে, জানলা উঠানো, এসি চলছে ভিতরে, হ্যাঁ, হ্যাঁ। বলে যে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে, আপনার গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলছে। হুম হুম। এইটাই তো কোনো মানুষ দৌড়াতে পারে না। আর দেখেন আমার দিকে তাকায় তাকায় খালি হাসছে। আচ্ছা, আপনি কি বললেন? আমি ডান দিকে তাকাই না, আচ্ছা আমি আর জানলার দিকে তাকাই না, আমি চালাচ্ছি সামনে, বরং আরো স্পিড কমিয়ে দিলাম। আচ্ছা কমিয়ে দিয়ে আমি চালাচ্ছি মোটামুটি 4-5 কিলোমিটার আসার পর মিঠু বলছে গেছে ভাই। আমি বললাম, কি ছিল? বলা যে এটা একটা ফাজিল রকমের একটা জিন ছিল, এবং আমাকে দেখে সে মানে এখন আমার সাথে তামসা করছিল। তো আমি বললাম, আমি তো দেখলাম না, বা আমাকে তো কোনো কিছু ফিল করালো না। বলে যে আপনাকে করবে না। এটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনায় চলে যাই। আচ্ছা। তৃতীয় ঘটনাটা ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি। হুম হুম। এটা হচ্ছে টাঙ্গাইলের মাঝামাঝি জায়গাটা।